21শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা, 13টা আরজেস গ্রেনেড মারা হলো। আইবি রহমান সহ আমাদের আইবি রহমান, তাছাড়া অন দ্য স্পট 24 জন মানুষ মারা গেল। বারবার তো আমাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে, সরাসরি গুলি। সেই 24শে জানুয়ারি 88 সালে আমাকে সরাসরি গুলি করা হলো। এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে। কোটালীপাড়া সেই 76 কেজি বোমা পুঁতে রাখা হলো। 76 কেজি বোমা রাখছে নাকি 100 কেজি বোমা রাখছে? কতবার আপনারা হত্যা করার চেষ্টা করা হয়েছে? মিনিমাম 1000 বার। এটা নিয়ে আপনারা নতুন করে কিছু বলা লাগবে না আপা। আপনি মাঝে মাঝে বলেন যে আয়নাঘর কোথায়, বাংলাদেশে আসেন, আমরা আপনাকে আয়নাঘর দেখাবো। আর এই যে আপনারা কতবার গুলি করতে গেছে, বোমা ফাটাইছে, অনেক কথা আপনি বলেন। এটা নিয়ে আপনার আর কথা বলতে হবে না। সাংবাদিক ইলিয়াস ভাই ভিডিও চিত্র প্রকাশ করছে, জনগণ জেনে গেছে কে কতটুক দুধে দেওয়া তুলসী পাতা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন একটু সময় নিয়ে আজকের ভিডিওটা দেখতে হবে। দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। শেখ হাসিনার অনেকগুলো কল রেকর্ড আপনাদেরকে শোনাইছি, আজকেও গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড শোনাবো। কিন্তু কল রেকর্ডটি শোনানোর আগে আরও একটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। আওয়ামী লীগের মাথা চারা দিয়ে ওঠা, এমনভাবে তারা ভয়ঙ্কর রূপে কামব্যাক করার জন্য চিন্তা ভাবনা করতেছে। এক ভাইয়ের একটা ভিডিও চিত্র দেখলাম, 1 মিনিটের একটা ভিডিও চিত্র, চলেন দেখে আসি, তারপরেই আপনাকে কল রেকর্ডটি শোনাবো। আগে দেখেন, তারপরে মতামত দেন, চলেন। সবচাইতে বড় ভুল করছে জামাত বিএনপি আওয়ামী লীগকে গণহত্যা না করে। শেখ হাসিনা পালানোর সাথে সাথেই যদি আওয়ামী লীগকে ধরে ধরে গণহত্যা করা যেত, বেশি না 10 থেকে 20 হাজার করা যেত, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে গণহত্যা করে এবং গাছে পাশে বিভিন্ন ওভারব্রিজের নিচে যদি এভাবে ঝুলে রাখা যেত, আজকে আমাদেরকে টিকটকে ফেসবুকে শুনতে হতো না এরা সাল এদেরকে উড়িয়ে ফেলা সম্ভব না, এসব আসোদা কথা আজকে আমাদের শুনতে হতো না। বলা হই থেকে মায়ের নাম বাবাজি, মায়েরকে ভূত ও ভয় পায়। এখনো পর্যন্ত প্রবাসে বসে বসে যেগুলো আওয়ামী লীগের নামে সাউন্ড দিচ্ছে, আওয়ামী লীগের দালালি করতেছে, এদের বাড়িঘর কোথায় খুঁজে বের করে যদি বাড়িতে হামলা করা যেত, মা বোন ভাই অথবা বাপের উপর যদি হামলা করা যেত, বাড়িঘর ভাঙচুর করা যেত, তাহলে এরা আজকে প্রবাসে বসে বসে আওয়ামী লীগ দালালি করতে পারতো না। সবচাইতে বড় ভুল হয়েছে আওয়ামী লীগকে গণহত্যা না করা। কি কথার সাথে কি একমত? একটু কমেন্ট করবেন, কথার সাথে কি আপনারা একমত? যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, যদিও এগুলোকে প্রমোট করি না আমি, কিন্তু আপনি কি মনে করেন একটু কমেন্ট করবেন। চলেন এইবার হত্যাকাণ্ড অনেক কিছু নিয়ে শেখ হাসিনার উপরে আপনারা দোষ চাপাইতেছেন। সে দুধে দেওয়া তুলসী পাতা নিজেকে মনে করে, তারও কিছু প্রশ্ন কিন্তু এই সরকারের বিরুদ্ধে আছে। মুগ্ধ হত্যা, আবু সাইদ হত্যা, অনেক কিছু নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে। আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, অনেক ধরনের কথা। তো শেখ হাসিনার কথা একটু আপনারা শুনেন না, দেখেন তিনি কি বলতেছে, তারপরে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। চলেন এবার কল রেকর্ডটি শুনে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো মানুষকে খুন করতে আসিনি, আমি তো মানুষকে বাঁচাতে এসেছি। আমি তো আমার দ্বারা 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। মানুষ খুন করে ক্ষমতা থাকবো এই নীতি আমার নাই। তা আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি চলে যাব। কিন্তু তাদের প্ল্যান কি ছিল? তারা ওই দিন শুধু এই জুলাই মাসের 15 তারিখ থেকে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালালো, তাতে আওয়ামী লীগের প্রায় 1000-এর উপর কর্মীকে হত্যা করলো। প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতা কর্মী না হলো 1 কোটি স্থাপনা ধ্বংস করলো। একেবারে মুরগির খামার থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি, হোটেল, হাসপাতাল, সবকিছুতে আগুন। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল, হানিফ ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো, রাস্তাঘাট, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, আমাদের সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন, কোনোটাই বাদ দিল না, সব জায়গায় আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। আর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সাধারণ মানুষ হত্যা। এই ঘটনার মধ্যে থেকেই তার মেটিকুলাসলি ডিজাইনের 1 নাম্বার 2 নাম্বারে ছিল বঙ্গবন্ধু ভবন, গণভবন এবং সুধা সদন, গুলশানে রেহানার বাসা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন, জ্বালাও পোড়াও, লুটপাট এবং আমাকে আর রেহানাকে হত্যা করা। সেটা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান সে করেছিল, কত রকমের ভাবে তাদের প্ল্যান। আমি জানি না ঠিক, আমার বারবার মনে হয় 15 আগস্ট আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গেলাম, বাংলাদেশে ফিরলাম। বারবার তো আমাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে, সরাসরি গুলি। সেই 24শে জানুয়ারি 88 সালে আমাকে সরাসরি গুলি করা হলো। এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে।
কোটালীপাড়া সেই ৭৬ কেজি বোমা পুঁতে রাখা হলো। ২১শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা, ১৩টা আরজেস গ্রেনেড মারা হলো। আইবি রহমান সহ আমাদের আইবি রহমান তাছাড়া অন দ্য স্পট ২৪ জন মানুষ মারা গেল। আর তারপরে আইবি রহমান সহ আমাদের আরো প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়লো। প্রায় ৬০০-৭০০ নেতাকর্মী সকলের শরীরে কিন্তু বুলেট বিদ্ধ। তাদের কোনো মতে আমরা চিকিৎসা করলাম, অনেকেই তো পঙ্গু হয়ে গেছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা, ছাত্রছাত্রীদের বৃত্তি দেই আমরা, প্রায় ১৪-১৫০০ ছাত্রছাত্রী এবং প্রায় ১৮০০ লোক এই ট্রাস্টের থেকে সহযোগিতা পেয়ে থাকি। আমরা আমি আর রেহানা যে বেঁচে গেলাম, বোধহয় মাত্র ২০-২৫ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে ২১শে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটালীপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই ৫ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো, তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু ১ ফোঁটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে ২টা-২:৩০টার দিকে গুলি চললো, আবু সাইদকে হাসপাতালে নিল রাত ৮টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু তাকে কিন্তু হাসপাতালে ৫ ঘন্টা পরে নেওয়া হলো। তো এই ৫ ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? তার যে পোস্টমর্টমের রিপোর্ট আসলো, সেই পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেল কোনো মেটাল গুলি কিন্তু ছিল না, তার গায়ে ছড়া গুলি লেগেছিল। কারণ আরেকটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে, পুলিশও তাদের দিকে রাবার বুলেট মারছে, এবং এইভাবে তার মাথায় একটা ইট এসে পড়লো, মাথার পিছনটা কেটে ঘাড়ে কাছে রক্ত। এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি। কিন্তু এমন ভাবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এমন ভাবে একটা ভিডিও করে ছাড়লো যেটা সমস্ত মানুষের মনে নাড়া দিল। আমার নিজেরও খারাপ লাগলো। আমি সেই সাথে সাথে যেমন মুগ্ধ, তাকে যখন হত্যা করা হলো ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই, ধাওয়াধাই নাই, সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল, কিন্তু একটা বুলেট এসে লাগলো, সে মারা গেল। এই বুলেটটা কাদের? ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরেই কিন্তু কিলিং এজেন্ট ছিল। এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো, সে আর্মির লোক ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব, সে বললো যে এটা 7.62 বুলেট, যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না, আর পুলিশ কিন্তু মেটাল বুলেট ব্যবহার করে নাই। সেখানে দেখা গেল যে এই বুলেটেই বেশিরভাগ মানুষ আহত, এবং তিনি বললেন যে এটার জন্য তদন্ত করতে হবে যে কোন সিভিলিয়ানদের হাতে আর্মস চলে গেছে। এই কথা বলার সাথে সাথে ইউনূস সাহেব তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আপার কল রেকর্ডটি শুনলেন। আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইকে নিয়ে তিনি যে কথাগুলো বললেন, এটার জবাব আপনারা কিভাবে দিবেন? রাজনীতিবিদরা তাদের কথা বলার ধরন, তাদের কথা বলার পয়েন্ট, আর হাসিনা মাঝে মাঝে বলে যে আমাকে কেন ফ্যাসিস্ট বলে, আমাকে কেন স্বৈরশাসক বলে, আমি কি করছি? একটা মানুষ এত কিছু করার পরেও যখন অনলাইনের মতো প্ল্যাটফর্মে এসে বলে আমি কি করছি, তখন আর আসলে বলার কিছু থাকে না। যে মানুষের ভিতরে এত কিছু করার পরেও অনুশোচনা নামক শব্দটা তার ডিকশনারিতে নাই, সেই মানুষকে নিয়ে আসলেও আমার বলার কিছু নেই। ভারত তাকে ফেরত দিবে না, তার জীবনের নিরাপত্তা দিতে পারবে না বাংলাদেশ এখন, এই জন্য তারা তার মিত্রকে ছাড়বে না। এবং তিনি এখনও স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে আরও কাজ দেশের জন্য করাতে চান, এটা তিনি মনে করেন। তা না হলে এত বারবার মৃত্যুর মুখ থেকে তিনি বেঁচে যেতেন না। এটা হচ্ছে তার কথা, বাকি আমার কথা না। বুঝতে পারছেন তো? বা আপনারা কি মনে করেন এই বাঁচাটা কেন? আমার মনে হয় যে এইটা একটা অ্যালার্ট ছিল আর কি, মনে করেন যে একটা সতর্কবার্তা বলতে পারেন। এটা প্রথম সতর্কবার্তা ছিল। এরপরে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে তার জন্য, হয়তো এই জন্যই মালিক এই কাজটা করছে, এটা আমার বিশ্বাস। এইভাবে তিনি ছাড় পাবে না। একটু শক্তপোক্তভাবেই মানুষ তারে দেখবে যে আসলে তার পতনটা কেমনভাবে হয়। ফ্যাসিস্ট এবং ওলামা বিদ্বেষী যারা
কর্মকাণ্ড করে ইসলাম বিদ্বেষী, তাদের পতনটা কেমন হয় এটা জনগণ কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে দেখাবে, এই বিশ্বাস রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।